তোমার অভিজ্ঞতাকে আমি সম্মান করিনি। প্রতি পদে আমি আমি শুধু নিজেকে জাহির করেছি। আমার আমার শিক্ষার গুমর ছিল যে, আর সেই গুমরের জন্য আমি ভাবতাম যে আমি যেটা ভাবছি, আমি যেটা করছি সেটাই ঠিক, সবার জন্য সেটাই ঠিক। আমার এই ভুল, এত বড় ভুল ধারণাটার জন্যে একটা ছোট্ট মেয়ে তার কত বড় সর্বনাশ হয়ে গেল। ছি ছি ছি, আমার তো আজ আর কোনো মুখ নেই মা ওর সামনে গিয়ে দাঁড়ানোর। বড় বৌমা, এটাই তো তোমার হওয়ার ছিল। তোমার হুঁশ ফেরানোর জন্য এরকম একটা ধাক্কা তোমার খুব প্রয়োজন ছিল, না হলে যে তোমার চোখ খুলছিল না। তুমি একটা ঘোরের মধ্যে ছিলে। তোমার শিক্ষা, তোমার সাফল্য তোমার অহংবোধকে দিনে দিনে বাড়িয়ে তুলেছে। তোমার কাজের ক্ষেত্রে সাফল্য তোমাকে মনে করিয়েছে যে ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি কখনো কোনো ভুল করতে পারে না। তুমি মনে করেছো তুমি মানুষ চেনো, কিন্তু না বড় বৌমা, তুমি মানুষ চেনো না। মানুষ যদি তুমি চিনতে বড় বৌমা, তাহলে এইভাবে নিজের অহংকে মাথায় চড়তে দিতে না। এবারে কোনো মানুষকে তুমি নিজের থেকে কম ভাবতে না। মা, আমি কারোর খারাপ ভেবে তো কিছু করিনি। আমার বিশ্বাসে আসলে মনে হয়েছে যেটা সকলের জন্য ভালো হবে, আমি সেই মতো করেছিলাম। আজ আমি তোমায় কঠিন কথা বলবো বড় বৌমা। তোমার অনুতাপ হয়েছে বলে আমি কখনোই বলবো না যে তুমি বাড়ির মানুষদের খারাপ ভেবে কিছু করো, বা আমি এটাও বলবো না যে এ তো কারো হাতেও ছিল না। আমি যদি এটা সমর্থন করি তাহলে তো বলবো আমি মিথ্যে বলছি, কিন্তু না, আমি তো মিথ্যে বলবো না। আমাকে সত্যিটা বলতে হবে, তোমার দৃষ্টি পরিষ্কার করতে হবে। কারণ তোমার অহংবোধ তোমাকে অন্ধ করে দিয়েছিল। তোমাকে ভালো মন্দ সব ভুলিয়ে দিয়েছিল। মা, মা থাক না, বৌদি তো স্বীকার করছে বৌদির ভুল হয়েছে। এরকম ভুল কেন হবে ছোট খোকা, যেখানে এতগুলো মানুষের এত বড় বড় ক্ষতি হয়ে যায়? যেখানে একজন না, একাধিক মানুষ তোমার সামনে দাঁড়িয়ে বলেছিল তুমি ভুল, সেখানে কারো কথা না শুনে তুমি নিজের অহংকে কেন মূল্য দেবে? পরে সেই ভুল মানতে এতগুলো মানুষকে কেন মূল্য চোকাতে হবে? বড় বৌমা, তোমার অহমে যে ধাক্কা দেবে বা দিয়েছে তাকে তুমি ধূলিসাৎ করে দিয়েছ, একেবারে উড়িয়ে পুড়িয়ে দিয়েছ। সবের শেষে আজ কি পড়ে থাকলো বলো তো? তোমার অনুতাপ, যা সংসারের কোনো কাজে আসবে না। আর পড়ে থাকলো গিনি দিদিভাইয়ের ক্ষত বিক্ষত একটা শরীর, আর ক্ষত বিক্ষত একটা মন। কি শাস্তি দেবে বলো তুমি আমাকে তার জন্য? তুমি যা শাস্তি দেবে, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি শাস্তি দেবার কে বড় বৌমা? গিনি দিদিভাই তোমার চোখের সামনে সবসময় পড়ে থাকবে, তার শেষ ক্ষতটা
যতদিন থাকবে তুমি অনুতাপে দগ্ধাবে। এই শাস্তি তো তোমাকে ওপরওয়ালা দিয়েছে, আমি কেন শাস্তি দেব? ওদিকের কাজ মিটলো? হ্যাঁ, এফআইআর লজ করা হয়ে গেছে। আর লয়ার মিসেস সিনহাও চলে এসেছিলেন। আমি বলেছি যাতে ওরা দুজন কোনো রকমভাবে জেলের বাইরে পা রাখতে না পারে সেটা ইনশিওর করতে। তা উনি কি বললেন? উনি বললেন চেষ্টা করবেন। তোমরা সবাই এখানে কেন? গিনির কাছে কে আছে? মিনি আছে রে, মিনি আছে। আর কিরিকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি। মিস্টার সিনহা অবাক হয়ে যাচ্ছিলেন বাবা আমাদের ক্যালেসনেস দেখে। মিনি ঠিক যে কথাগুলো বলছিল উনিও এক্স্যাক্টলি সেই কথাগুলোই বললেন। কি করে তোমাদের কোনো সন্দেহ হলো না? কি করে একটা মেয়ের বিয়ের পর তার কাছে কোনো ফোন নেই, তার সঙ্গে আলাদা করে কোনো যোগাযোগ করতে পারছো না, ও বাড়িতে যাওয়া আটকে দেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে গোটা সপ্তাহটা ওর সঙ্গে দেখা না হওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারপরেও আমরা যখন গেলাম তখন ওদের বিহেভিয়ার নিয়ে আমাদের একটুও সন্দেহ হলো না কি করে? উনি বেশ অবাকই হচ্ছিলেন, কারণ ওদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি তো সন্দেহের। তারপরেও এতটা নিশ্চিন্তে আমরা কি করে থাকতে পারলাম? কেন কোনো কিছুই আমাদের সন্দেহ হলো না? হঠাৎ করে এতটা অন্ধ আমরা কি করে হয়ে গেলাম? জেঠিমণি, দাদা ভাই, বল। মেঘের সাথে কথা হয়েছে? না, কোনো কথা বললো না, মানে বলতে চাইলো না। শুধু বলল আমাদের মধ্যে নাকি অনেক কথা হয়ে গেছে, আর নতুন কোনো কথাই নাকি নেই। যা আছে সব পুরনো কথা, আর পুরনো কথাগুলো সব মরে গেছে। ওই মরে যাওয়া কথাগুলোই নাকি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দাদা ভাই, আমরা এত বড় ভুলটা সবাই মিলে কি করে করলাম বলতো? কেন আমরা একবারও একটু খবর নিলাম না? মেঘ এত বার করে এত রকম ভাবে আমাদের বলার চেষ্টা করলো, আমরা কেউ বিশ্বাস করলাম না। একটু হয়তো ওর কথাটা বিশ্বাস করলে, ওর কথাটা মেনে নিলে এত বড় ক্ষতি হতো না গিনির। হয়তো মেঘ বলেছিল বলেই আমরা সকলে ধরে নিয়েছিলাম যে ওর কথাটা মানা যাবে না। তার কারণ মেঘ মিথ্যে বলে, বাজে কথা বলে। মেঘের কথা মানলে তো ওকে আমাদের পরিবারে ইম্পর্টেন্স দিতে হবে, আর সেটা তো দেওয়া যাবে না। মেঘ কে আমাদের পরিবারের ব্যাপারে কথা বলার? আর ও বলেছে মানে তো সেটা ভুল, বাজে, তাই না রে? আর মিনি, একথা তোরাও বলতিস, মাও বলতো, আর আমিও কোনোদিন জোর দিয়ে বলতে পারিনি যে মেঘ ঠিক আর ময়ূরী ভুল। দাদা ভাই জানিস, বিয়ের আসর থেকেই না আমার রূপের ওপর সন্দেহ হতে শুরু করেছিল। হ্যাঁ রে দাদা ভাই, ও না বিয়ের দিন এসে আমার সাথে বাড়াবাড়ি করেছিল। ও খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল সেদিন। কি বাড়াবাড়ি করেছিল? দেখ, ব্যাপারটা যদি শালি জামাইবাবু মোড়কে দেখি তবে খুবই ইউজুয়াল, কিন্তু রূপ না আমাকে খুব বাজেভাবে টাচ করেছিল আর বাজে বাজে কথাও বলছিল।
তুই সেটা আমাকে জানাসনি কেন? তুই তো আমাকে তখনই বলতে পারতিস। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর তারপর ভাবলাম যে হয়তো বেশি ড্রিঙ্ক করে ফেলেছে বলে এসব করছে। আমি না ময়ূরীদিকে বলেছিলাম জানিস তো, যে রূপ এরকম বাড়াবাড়ি করছে, কিন্তু কিন্তু ময়ূরীদি বলল ওদের সোসাইটিতে এগুলো নাকি খুব নর্মাল, আমাদের বাড়িতে এগুলো হয় না। জানিস তো দাদা ভাই, আমি কিন্তু গিনিকেও বলার চেষ্টা করেছিলাম যে রূপকে একটু নজরে রাখতে, নেশার মধ্যে হলেও ওই বাড়াবাড়িগুলো আমার সাথে করেছে সেটা জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু বলে উঠতে পারিসনি, তাই তো? আমরা সবাই চোখ মুখ কান সবকিছু বন্ধ করে রাখলাম। মেয়েটা যে কি দেখলো ওর মধ্যে কে জানে। কেন যে আমরা কেউ একবারের জন্য মেঘকে বিশ্বাস করলাম না। আমি যে কেন মেঘের কথাগুলো একবারের জন্য শুনলাম না, একবারের জন্য আমাকে ভরসা করলাম না। কি ব্যাপার? কি মনে করে তুমি আবার এখানে এসেছো? সর্বনাশ যা করার তা তো তুমি করেই ফেলেছো, নাকি এখনো কিছু বাকি আছে সর্বনাশের? আমি তো শুধু চুপ! একদম চুপ! আমাকে তুমি ঠাম্মি বলে ডাকবে না, আর ডাকার সাহসও দেখাবে না। আমি তোমার ঠাম্মি নই। তোমার ঠাম্মি হবার আগে আমার যেন মরণ হয়। এরম ভাবে কেন বলছো ঠাম্মা? আমি কি করেছি? আমাকে আগে বুঝতে হবে এরা কতটা জানে আমার আর রূপের ব্যাপারে, সেই বুঝে আমাকে স্টেপ নিতে হবে। এখন বিষয়টা খুবই সেন্সিটিভ হয়ে গেছে, মাথা ঠান্ডা রেখে এটাকে হ্যান্ডেল করতে হবে। জেঠিমণি, জেঠিমণি তুমিও কি আমাকেই ভুল দাঁড়াও। বুঝছো? তুমি এই বাড়িতে কেন এসেছো? কি বলছো লাল তুমি? তুমি এভাবে কেন আমার সঙ্গে কথা বলছো? আমি কি এ বাড়িতে আসতে পারি না? এত কিছু ঘটে গেল এ বাড়িতে, আমিও তো এ বাড়িরই একজন। না, এখনো হওনি সেটা। আগে হও, তারপর অধিকার ফলিও। লাল, সেটা তো আমি মনে করি না। আমি তো এটা ভাবি না যে একটা সেরিমনি দিয়ে আমি এ বাড়ির মেম্বার হব। আমি মনে করি এ বাড়ির সবাই আমাকে এ বাড়ির একটা সদস্য মনে করে, এখনো সেটাই ভাবে। ও জেঠিমণি, আমাকে একবার গিনির সঙ্গে দেখা করতে দাও প্লিজ। আমার ওর সঙ্গে দেখা করা দরকার, আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই প্লিজ। সেটা সম্ভব নয়, গিনি এখন ঘুমোচ্ছে। তোমার বিজ্ঞাপন করা ভালো ছেলে, জেম অফ এ পারসন, সে আমার বোনের এমন অবস্থা করেছে যে। এনিওয়েজ, তুমি এখন এসো ময়ূরী। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না লাল। আর দুদিন বাদে আমি তোমার বৌদি হব। যখন হবে বা যদি হও, তখন তোমার সঙ্গে এক বাড়িতে থাকবো কিনা সেটা ভেবে দেখা যাবে। লাল, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি কিছু করেছি? যা হয়েছে মানে যা ঘটেছে সেটা যে ঘটতে পারে সেটা কি আমি জানতাম? আমার কি কিছু করার ছিল বলো? তোমরাই বলো আমি কি করেছি? আমি তো আর রূপের সঙ্গে গিনি সম্বন্ধ করিনি, গিনি নিজেই ওকে বিয়ে করতে চেয়েছিল। রূপের সম্পর্কে তুমি কতটুকু জানতে ময়ূরী? কাকিমণি, প্লিজ এভাবে বলো না, বিশ্বাস করো আমাকে। আমি যেটুকু জানতাম আমি সেটুকুই বলেছি। আমি তোমাদের কাউকে একটাও মিথ্যে কথা বলিনি, সিরিয়াসলি। রূপের সম্পর্কে যে কথাগুলো বলেছো সেগুলো তুমি কোথা থেকে জেনে বলেছো? আমি মানে কাকিমণি, আমি তো ওর পাড়াতেই থাকি। ওর পাড়ার লোকে ওর সম্পর্কে কি কি ভাবে বা কি কি জানে সেগুলো আমরা একটু আগে শুনে এসেছি। রূপ একটি লম্পট ছেলে, ওর পাড়ার লোকে অ্যাটলিস্ট সবাই তাই বলে। রূপ মেয়েদের সর্বনাশ করে, ওর পাড়ার লোকে সবাই অবাক হয়ে গেছিল এটা ভেবে যে কোন ফ্যামিলি এত বোকা যে রূপের সাথে তার নিজের মেয়ের বিয়ে ঠিক করেছে। গোটা পাড়ার লোক এক কথা বলছিল ময়ূরী, শুধু তুমি একমাত্র ওই পাড়ার লোক হয়ে অন্য কথা বলছিল। কি করে ময়ূরী বলো, কি করে? কি
করি আমি? জেঠিমণি, ও তোমাদেরকে আমি কিভাবে বিশ্বাস করাবো আমাকে বলো তো? আমি যা জানতাম আমি সেটাই বলেছি, আমি একটাও মিথ্যে কথা বলিনি। তোমাদেরকে আমি মিথ্যে কথা কেন বলবো আমাকে বলো সেটা। লাল, তুমি আমাকে এই বাড়ির মেম্বার হয়তো ভাবো না, মানো না, কিন্তু জেঠিমণি, কাকিমণি ওরা সবাই আমাকে এ বাড়ির একজন সদস্য মনে করেছে সবসময়। আর আমি নিজেও নিজেকে এই বাড়ির মেম্বার মনে করি। এই ফ্যামিলিটা তো আমারও। পরিবারের কেউ সর্বনাশ করলে তাকে কি বলে জানো তো? তাকে বলে ঘরের শত্রু বিভীষণ। না, আমি তোমাকে সেটাও বলবো না, কারণ তুমি তার থেকেও বেশি খারাপ। তুমি হলে মুখোশ পরা একজন শত্রু। জেঠিমণি, ও জেঠিমণি, তুমি এরকম চুপ করে আছো কেন? প্লিজ কিছু বলো না। ওদের কথার উত্তর দাও। দেখো আমার ব্যাপারে কি সব বলছে। আমার আর ভালো লাগছে না জেঠিমণি, আমার মরে যেতে ইচ্ছে করছে এবার। আমি আর পারছি না। তুমি আমাকে বলো না, তুমি আমাকে একবার বলো যে হ্যাঁ ময়ূরী, তুমি জেনে বুঝে ইচ্ছে করে মিথ্যে কথা বলে আমার গিরির জীবনটা সর্বনাশ করেছো, তাহলে আমি মেনে নেব। আমি সত্যি মেনে নেব। আমি সব ছেড়ে চলে যাব। আমি এত দূরে চলে যাব তোমরা জীবনেও আমাকে খুঁজে পাবে না। কিন্তু চুপ করে থেকো না জেঠিমণি, প্লিজ কিছু বলো। হে ঠাকুর, আমি তো আমার শেষ তাস খেলে ফেলেছি। এবার কি হবে? এই মহিলা কি বলবে এবার? এও কি ওদের সুরে সুর মেলাবে নাকি? এই মহিলাও যদি ওদের মতোই কথা বলে তাহলে তো সব শেষ হয়ে যাবে। ওকে বোধহয় আমাদের সকলের দোষ দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ আমি অন্তত বিশ্বাস করতে চাই যে জেনে বুঝে একটা মানুষ এই রকম কাজ করতে পারে না। আর আমাদের দায়টাও তো আমরা এড়িয়ে যেতে পারি না। রূপকে তো গিনির পছন্দ হয়েছিল, আর আমাদেরও, মানে আমার, ছোটর, মিনির, ভাস্করের ওকে ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, আর তাই জন্যই তো আমরা বিয়ের দিকে এগিয়েছিলাম। ইয়েস ময়ূরী, ইয়েস, আরো একবার তুমি জিতে গেলে। আসল সত্যিটা কেউ ধরতে পারলো না। জেঠিমণি, থ্যাংক ইউ। আচ্ছা জেঠিমণি, একটা কথা বলো তো, সেদিন যেদিন মেঘ রূপের চরিত্রের সব আসল কথাগুলো বলছিল, সেদিন যদি ময়ূরী রূপকে নিয়ে এত ভালো ভালো কথাগুলো না বলতো, তাহলে কি তোমরা এগোতে গিনির বিয়ের ব্যাপারে? এগোতে না, এগিয়েছিলে কারণ তোমরা সেদিন ময়ূরীর কথাগুলোকে বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে ময়ূরীকে। ময়ূরীর কথা বিশ্বাস করে তোমরা আর কিচ্ছু ভেরিফাই করোনি। তাহলে ময়ূরীর যে কোনো দায় নেই এটা বলছো কি করে? লাল, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? যা হয়েছে সেটাতে আমার নীল, প্লিজ তুমি তোমার ভাইকে বোঝাও, ওকে বোঝাও, ও ভুল করছে, তুমিই বলো। আর কয়েকটা দিন বাদে আমাদের বিয়ে, এই বাড়ির সঙ্গে আমার একটা সম্পর্ক হতে চলেছে। আমি কখনো এই বাড়ির কোনো খারাপ কিছু চাইতে পারি? তুমিই বলো, আমি কখনো চাইবো এই বাড়ির ক্ষতি করতে? না তো। বলি আমি, আচ্ছা ঠিক আছে, তোমরা বলতে পারো যে আমি একটা অন্যায় করেছি, আমি মেনে নিচ্ছি আমি একটা অন্যায় করেছি। সেটা কি? রূপের ব্যাপারে ভালো কথা বলার আগে আমার নিজের দুবার ভেবে নেওয়া উচিত ছিল, রাইট? বাট আমি কি করে বুঝবো? আমি তো ভেবেছিলাম তোমরা সবাই মিলে গিনির বিয়ের আগে একবার তো রূপের সম্পর্কে চেকিং করবে নাকি। বাহ ময়ূরী, বাহ, অসাধারণ। কি সুন্দরভাবে চালাকি করে গোটা ব্যাপারটা আমাদের দিকে ঘুরিয়ে দিলে তুমি। আসল ব্যাপারটা হচ্ছে তুমি রূপের সম্পর্কে সব জানতে তুমি। কি বলছো তুমি মিনি? আমি কি জানতাম? তুমি জানতে না রূপ একটা অ্যালকোহলিক? বিয়ের দিন গলা পর্যন্ত মদ খেয়ে এসেছিল, তুমি জানতে না সেটা? মিনি, কি বলছিস তুই? হ্যাঁ কাকিমা, আমি ঠিকই বলছি। তোমরা কেউ বুঝতে পারোনি কারণ রূপ ভালো করে তোমাদের কাছে সেটা লুকিয়ে গেছে। ও আসলে বড় খেলোয়াড়, ও
ও বিয়ের দিন মদ খেয়ে আমার গায়ে হাত দিয়েছিল। আমি ময়ূরীদিকে এই কথাটা বলেও ছিলাম। সেটা শুনে কি বলেছিল জানো ময়ূরীদি? বলেছিল ড্রিঙ্ক তো সকলেই করে, এটা এরকম কোনো ব্যাপার না। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, আমি একদম সত্যি কথা বলছি। ময়ূরীদি তো রূপের সম্পর্কে অনেককে অনেক ভালো ভালো কথা বলেছিল। এই কথাটা কেন বলেনি বলো তো? যে রূপের একটা ড্রিঙ্কিং ইস্যু আছে। কাম অন মিনি প্লিজ, কি বলছো তুমি? এটা একটা ইস্যু হলো নাকি? আজকালকার দিনে একটু একটু ড্রিঙ্ক তো সবাই করে। আমি সেটা বলেছিলাম যে এটাকে অত বড় ইস্যু বানানোর মতো কিছু হয়নি। ও আচ্ছা, একটু আধটু ড্রিঙ্ক করে শালির কোমর ধরে অশ্লীল কথা বলাটা বোধহয় কোনো ইস্যু নয়। ময়ূরীদি, আমি না সেদিন ভয়ে নাম হয়ে গেছিলাম। আমি তোমাকে 2-3 বার বলারও চেষ্টা করেছিলাম, আর তুমি তখন কি বলেছিলে? কাউকে এই কথাটা যেন না বলি। কেন বলেছিলে? কেন লুকোতে বলেছিলে এই কথাগুলো সবার থেকে? রূপ কি রেগুলারলি ড্রিঙ্ক করে এরকম? মানে ও কি অ্যালকোহলিক? আচ্ছা বুঝলাম মিনি, আমি তোমাকে লুকোতে বলেছিলাম আর তুমি লুকিয়ে ফেললে। তোমার যখন এতটাই খারাপ লেগেছিল, এতই টেনশন হচ্ছিল, তো সবাইকে জানালে না কেন? তুমি লুকালে কেন? কারণ আমিও সেই একই অসুখে ভুগছিলাম, যেই অসুখে মা আর কাকিমুনি ভুগছিল। তোমাকে বিশ্বাস করার অসুখ। তুমি যা বলো সেটা ঠিক, সেটা মনে করার অসুখ। আর সেই মনের অসুখেই মেঘের বলা কথাগুলো আমরা মানি না।